শুরুতেই জানিয়ে দিব বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতেই হবে, এমন মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। জানিয়ে দিব মৌলিক সংস্কার না হলে নির্বাচনে অংশ নাও নিতে পারে এনসিপি, মন্তব্য করেন নাহিদ ইসলাম। এদিকে আগামী রমজানের আগে নির্বাচন চায় জামাত, বিএনপির যেন হাসি ঠাট্টা তামাশার শেষ নেই। এছাড়াও জানাবো টাইম ম্যাগাজিনের 100 প্রভাবশালীর তালিকায় ডক্টর মোহাম্মদ ইউনূসও রয়েছেন। এবং সর্বশেষ থাকবে যুদ্ধ বিধ্বস্ত গাজা সফর করলেন নেতানিয়াহু, বিতর্ক তুঙ্গে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতেই হবে, জানালেন প্রধান উপদেষ্টা। বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত কার্যক্রম পুরোদমে এগিয়ে চলছে জানিয়ে তদন্ত প্রতিবেদন আগামী জুনের মধ্যে চূড়ান্ত করা হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিশন। গতকাল বুধবার বিকেলে 5টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে তদন্ত কমিশনের সদস্যরা তাকে তদন্তের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। কমিশন প্রধান জেনারেল আলম ফজলুর রহমান বলেন, আমরা বিভিন্ন পক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। যেহেতু 16 বছর আগের ঘটনা, তাই অনেকের সঙ্গে যোগাযোগ করতে গিয়ে কিছুটা বিলম্ব হচ্ছে। অভিযুক্ত অনেকেই দেশের বাইরে অবস্থান করছেন। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে তাদের বিষয়ে খোঁজ নিচ্ছি। আমরা কারাগারে থাকা কয়েকজনের সাক্ষাৎকার নিয়েছি। তদন্তের জন্য যোগাযোগ করা প্রয়োজন এমন 23 জন বিদেশে অবস্থান করছেন, তার মধ্যে 8 জন সাক্ষাৎকার দেওয়ার জন্য যোগাযোগ করেছেন বলেন তিনি। কমিশন প্রধান আরও বলেন, আমরা হত্যাকাণ্ড ও নির্যাতনের প্যাটার্নটা নিয়ে তদন্ত করছি। ডিদিকে হত্যার পর বাকিদের হত্যা করা হয়েছিল। এটি ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। পরিকল্পনা ছাড়া এমন হত্যাকাণ্ড হতে পারে না। এটা যেন এক পলাশির পুনরাবৃত্ত। এটা শেকড় আমাদের খুঁজে বের করতে হবে বলে উল্লেখ করেন তিনি। কমিশনের সদস্য মেজর জেনারেল জাহাঙ্গীর কবির তালুকদার বলেন, এমন জঘন্য হত্যাকাণ্ডের ঘটনায় একজন কর্মচারীকেও সরানো হয়নি, কাউকে দায়ী করা হয়নি। এটি গোয়েন্দা সংস্থা, সামরিক বাহিনী ও রাজনৈতিক ব্যর্থতা। এদিকে মৌলিক সংস্কার না হলে নির্বাচনে অংশ নাও নিতে পারে, এমন মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। মৌলিক সংস্কার না হলে জাতীয় নাগরিক পার্টির নির্বাচনে অংশগ্রহণ নিয়ে সংশয় রয়েছে বলে উল্লেখ করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ন্যূনতম সংস্কার নয়, বরং রাষ্ট্রের মৌলিক সংস্কারের জন্য কাজ করছি। এই পরিবর্তনগুলো ছাড়া নির্বাচন হতে হলে তা গ্রহণযোগ্য হবে না। সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সেটাও বিবেচনাধীন থাকবে। ঢাকায় সফররত মার্কিন কূটনীতিকদের সঙ্গে বুধবার বিকেলে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এইসব কথা বলেন তিনি বলেন, প্রশাসন দেখছি বিভিন্ন জায়গায় বিএনপির পক্ষ অবলম্বন করছে। মাঠ পর্যায়ে যে চাঁদাবাজি চলছে সেখানেও প্রশাসন নিশ্চুপ ভূমিকা পালন করছে। আমরা বলেছি, এ ধরনের প্রশাসন থাকলে এর অধীনে নির্বাচন করা সম্ভব নয়। একটি লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য একটি নিরপেক্ষ প্রশাসন, পুলিশ, আমলাতন্ত্র আমাদের নিশ্চিত করতে হবে। তিনি আরও উল্লেখ করেন, আমাদের যে 3টি দাবি, বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচন, সে বিষয়ে সুস্পষ্টভাবে বলেছি। আমরা বলেছি, ন্যূনতম সংস্কার নয়, মৌলিক সংস্কার, রাষ্ট্রের গুণগত পরিবর্তনের জন্য আমরা কাজ করছি। কোনো ধরনের পরিবর্তন ছাড়া নির্বাচনের দিকে গেলে সে নির্বাচন গ্রহণযোগ্য হবে না, এমন মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এদিকে আগামী রমজানের আগে নির্বাচন চায় জামাত। আগামী রমজানের আগেই বাংলাদেশের জাতীয় নির্বাচন দেখতে চায় বাংলাদেশ জামাত ইসলামী। বুধবার 16 এপ্রিল মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। এদিন দুপুরে গুলশানে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন জামাতের আমির। ঘণ্টাখানেক বৈঠকের পর সাংবাদিকদের এমন তথ্য নিশ্চিত করেন তিনি। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দেওয়া প্রতিশ্রুতির পর্যবেক্ষণ করেছে তার দল। আগামী রমজানের আগে নির্বাচন দেখতে চান তারা। বাংলাদেশ জামাত ইসলামীর একই সঙ্গে বিচারিক প্রতিক্রিয়া আওয়ামী লীগের বিচারও দেখতে চায় বলে জানিয়েছেন ডাক্তার শফিকুর রহমান। এদিকে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ জানতে একই দিনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে বিএনপি। দলটির 8 শীর্ষস্থানীয় নেতার সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে অনুষ্ঠিত হয় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। বৈঠক শেষে যমুনা থেকে বেরিয়ে সাংবাদিকদের সামনে অসন্তোষ প্রকাশ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৈঠকের ফলাফল প্রসঙ্গে তিনি বলেন, আমরা একেবারেই সন্তুষ্ট নই। বৈঠকে প্রধান উপদেষ্টা নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ জানাননি। তিনি ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে নির্বাচনের কথা বলেছেন। আমরা বলেছি ডিসেম্বরে নির্বাচনের কাট অফ সময়। আমরা পরিষ্কার করে বলেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। অন্যদিকে এ বৈঠকে ব্যাপারে একটি ব্রিফিং করে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, বিএনপি নেতাদের সঙ্গে খোলামেলা পরিবেশে কথা হয়েছে। সংস্কারের ব্যাপারে বিএনপি অত্যন্ত আন্তরিক। বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়ে জানিয়েছেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের প্রতিশ্রুতি অনুযায়ী ডিসেম্বর থেকে জুনের মধ্যে যত দ্রুত সম্ভব নির্বাচন অনুষ্ঠিত হবে। যে দায়ী বলুক, জুনের পর নির্বাচন যাবে না। এছাড়াও জানাবো, টাইম ম্যাগাজিনের 100 প্রভাবশালী তালিকায় ডক্টর মোহাম্মদ ইউনূস রয়েছেন। বিশ্বের 100 প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ সাময়িক টাইম ম্যাগাজিন। 2025 সালের জন্য এ তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার নাম রয়েছে নেতা ক্যাটাগরিতে। আর এই তালিকায় রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবম এবং বিশ্বের সর্বোচ্চ ধনী ব্যক্তি ইলন মাস্কের নাম। প্রভাবশালী ব্যক্তি তালিকায় স্থান পাওয়া ডক্টর ইউনূসকে নিয়ে টাইম ম্যাগাজিন কি যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি ও প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটন বলেছেন, ছাত্রদের নেতৃত্বাধীন অভ্যুত্থানে গত বছর বাংলাদেশের স্বৈরশাসক প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হওয়ার পর একজন চেতনা নেতা নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূস দেশকে গণতন্ত্রের দিকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে আসেন। কয়েক দশক আগে ক্ষুদ্র ঋণের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে ক্ষমতায়ন করতে ইউনূস বাংলাদেশে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন, যা কয়েক লক্ষ মানুষ নিজস্ব ব্যবসা শুরু করে তাদের পরিবারকে টিকিয়ে রাখতে এবং তাদের মর্যাদা পুনরুদ্ধার করতে সহায়তা করেছে। এই ক্ষুদ্র ঋণের সুবিধা দেওয়ায় 97% নারী। এরপর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে প্রথম সাক্ষাৎ ও তার সঙ্গে কাজ করা নিয়ে স্মৃতিচারণ করেন হিলারি ক্লিনটন। তিনি বলেছেন, আমি ডক্টর ইউনূসের সঙ্গে প্রথম দেখা করি যখন তিনি তার ক্ষুদ্র ঋণের মতো একই রকম প্রোগ্রাম চালু করতেন। তৎকালীন গভর্নর বিল ক্লিনটন সাবেক প্রেসিডেন্ট এবং আমাকে সহায়তা করেন। এরপর থেকে আমি বিশ্বের যেখানেই গেছি সেখানেই তার কাজের অসাধারণ প্রভাব দেখেছি। তিনি আরও বলেন, এখন ডক্টর ইউনূস তার দেশের ডাকে আরেকবার সাড়া দিয়েছেন। তিনি বাংলাদেশকে নিপীড়নের ছায়া থেকে মুক্ত করতে নেতৃত্ব দিচ্ছেন, মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠা করছেন, জবাবদিহিতার দাবি জানাচ্ছেন এবং একটি ন্যায়বিচার ও মুক্ত সমাজকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন ও মুক্ত সমাজের ভিত্তি স্থাপন করছেন। গণ অভ্যুত্থানের মুখে গত 5ই আগস্ট ক্ষমতা ছেড়ে পালিয়ে যান স্বৈরাচার শেখ হাসিনা। এর ফলে দীর্ঘদিন পর বাংলাদেশ স্বৈরাচারী শাসনের অবসান ঘটে। এরপর গত 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন নোবেল বিজয়ী ব্যক্তিত্ব অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অপর 16 উপদেষ্টার মধ্যে 13 জন উপদেষ্টা। বঙ্গভবন দরবার হলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করান। এবং সর্বশেষ থাকবে, যুদ্ধবিধ্বস্ত গাজা সফর করলেন নেতানিয়াহু, বিতর্ক তুঙ্গে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আর সহিংসতার মাঝে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর গাজার সফর নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। যুদ্ধবিধ্বস্ত গাজার উত্তরাঞ্চলে এই সফর এমন এক সময় হয়েছে যখন ইসরায়েলি সামরিক বাহিনী ব্যাপক ভূমি দখল ও প্রাণঘাতী অভিযান চালাচ্ছে, আর হাজার হাজার সাধারণ মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। নেতানিয়াহু এই পরিদর্শন শান্তির বার্তা বয়ে আনেননি, বরং নতুন করে যুদ্ধবিরতি প্রত্যাখ্যান এবং সংঘাতের ধারাবাহিকতা নিয়েই শঙ্কা বাড়িয়েছে। মঙ্গলবার গাজায় উত্তরাঞ্চল সফর করেন নেতানিয়াহু। এ সফর হয় এমন এক সময়ে যখন 2 মাসের যুদ্ধবিরতির অবসান ঘটিয়ে 18ই মার্চ থেকে ইসরায়েলে নতুন করে গাজায় সামরিক অভিযান শুরু করেছে। নেতানিয়াহুর কার্যালয় থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। তিনি ওই এলাকায় সরেজমিনে প্রদর্শনে যান, তবে সফরের বিস্তারিত বা উদ্দেশ্য সম্পর্কে ইসরায়েলি প্রশাসন কোনো তথ্য জানায়নি। এই সফরে রাজনৈতিক বার্তা হিসেবে দেখা যাচ্ছে ইসরায়েল তাদের অভিযান থেকে সরে আসছে না এবং গাজা এখন তাদের কড়া নিয়ন্ত্রণে রয়েছে, সেটি বিশ্বকে দেখানো হচ্ছে। নেতানিয়াহুর গাজা সফর কেবল একটি রাজনৈতিক প্রদর্শনী নয়, এটি বিশ্ববাসীর কাছে ইঙ্গিত এই যুদ্ধ সহজে শেষ হচ্ছে না। গাজার জনগণ প্রতিনিয়ত যেসব মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছে তার প্রতিক্রিয়াও এখনও অদৃশ্য। শান্তি তখনই আসবে যখন সম্মান, স্বাধীনতা ও ন্যায়বিচার একত্রে নিশ্চিত করতে হবে।
আর তার আগে বিশ্বকে অবশ্যই নির্যাতিতদের পাশে দাঁড়াতে হবে, নীরব দর্শক হয়ে নয়, সক্রিয় সহযোদ্ধা হিসেবে।